প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সরাসরি এই অনুষ্ঠান অ্যাপোলো টেলিপ্রেসক্রিপশনে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর সজল আশফাক। অ্যাপোলো টেলিপ্রেসক্রিপশন চ্যানেল আয়ের একটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য চিকিৎসা বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি এবং টেলিফোনে প্রাপ্ত আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দিয়ে থাকি সরাসরি এই অনুষ্ঠান থেকেই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে নারী জীবন এক বিচিত্রময় বৈচিত্র্য উপাখ্যান। নারী জীবনের প্রতিটি পট পরিবর্তন কিন্তু নাটকীয়তায় পূর্ণ। বিশেষ করে পুরুষের সঙ্গে যদি তুলনা করেন তাহলে দেখা যাবে এই পরিবর্তনগুলো খুবই অন্যরকম। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের আজকের বিষয় মেয়েলি রোগ। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আমাদের আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ। আসুন পরিচিত হই। আমার বাম পাশে রয়েছেন ডক্টর শেহরিন এফ সিদ্দিকা, সহযোগী অধ্যাপক, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। তারপরেই আছেন অ্যাপোলো হসপিটালস ঢাকার গাইনোকোলজি এবং অবস্টেট্রিশিয়ান বিভাগের কনসালটেন্ট ডক্টর গুলশান আরা। ডক্টর গুলশান আরা এবং শেহরিন এফ সিদ্দিকা, আপনাদেরকে চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আগেই বলেছি আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানের টেলিফোনের মাধ্যমে আপনি অংশ নিতে পারেন। জানিয়ে দিচ্ছি সেই নাম্বার দুটো, যে নাম্বার দুটোতে ফোন করে আপনি আমাদের অনুষ্ঠানে অংশ নেবেন। নাম্বার দুটো হচ্ছে 01713004444। আরেকটি নাম্বার হচ্ছে 01711567100। আপনাদের ফোনের অপেক্ষা রইলাম। ততক্ষণে আমরা আজকের বিষয়ে খানিকটা আলোচনায় যাচ্ছি। আমি ডক্টর শেহরিন এফ সিদ্দিকা আপনার কাছে জানতে চাইব যে নারী জীবন আসলে কিন্তু বৈচিত্র্যময় জীবন। যে কিশোরী থেকে যদি শুরু করি, তারপর যৌবনে এবং তারপর গর্ভধারণের সময় এবং বৃদ্ধ বয়সে নারী জীবন কিন্তু নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে অতিক্রান্ত হয় এবং এখানে প্রত্যেকটা সময় কিন্তু স্বাস্থ্য রক্ষার বিষয়টা কিন্তু খুবই জোরে সোরে চলে আসে সামনের দিকে। তো আপনি আমাদেরকে বলবেন কি যে এই বিষয়গুলো কেন এবং এই সময়গুলোতে কি কি ধরনের ঝুঁকি দেখা দিতে পারে? আমি আসলে শুধু ঝুঁকির কথাই বলছেন। শুরুতেই বলি যে একটা মেয়ের জীবনটা শুরু হয় ইন্টারইউটেরাইন লাইফ থেকেই শুরু হয়। যেমন হচ্ছে একটা মা যখন গর্ভধারণ করে, তার যখন সন্তান জন্মগ্রহণ করবে, তার বার্থ ওয়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার যদি একটা সুস্থ বাচ্চা যদি হয় এবং যদি তার ওজন যদি স্বাভাবিক থাকে, তাহলে তার ডেভেলপমেন্টও অনেক ভালো হবে, সুন্দর হবে। সুতরাং তার জীবনটা শুরু হয়ে গেল ইন্টারইউটেরাইন লাইফ থেকে। এটা হলো প্রথম। তারপরে তার আসলে সেই একটা শিশু কতটুকু বেড়ে উঠবে এবং সেটা ডিপেন্ড করবে তার কতটুকু যত্ন হচ্ছে, তার খাওয়া দাওয়া কেমন হচ্ছে। তারপরে তার যদি তার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট যদি নর্মাল হয়, তাহলে সে একটা সুন্দর কিশোরী হয়ে সে বেড়ে উঠবে। যখন সে কিশোরী হলো, কিশোরীর পরে তার যে নতুন একটা ধাপ আসলো, সেই হচ্ছে মেনস্ট্রুয়েশন, যেটা একটা অন্য একটা পরিচিতি। একটা মেয়ে যখন মেনস্ট্রুয়েশন হলো, তার একটা অনুভূতি অন্যরকম, কিছুটা লজ্জা, কিছুটা ভয়। আবার পরিবারটা কিন্তু অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে এই জন্য যে একটা মেয়ে যখন মেনস্ট্রুয়েশন হবে, সে এক সম্পূর্ণ একটা মহিলা, একটা মেয়ে, এটা প্রমাণিত হলো। তো মেনস্ট্রুয়েশনের সাথে অনেক কমপ্লিকেশন থাকে, অনেক কষ্ট থাকে, যেগুলো অনেক সময় মেয়েরা বলতেও চায় না। সেই জন্য ডাক্তারের সাথে পরামর্শ সচরাচরই প্রয়োজন হয়। কষ্টগুলো নিয়ে পরে আলোচনা করব। দর্শকের ফোন এসে গেছে, আমরা ফোনটা নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি সৌদি আরব থেকে বলছি। আমি একটি ডাক্তার সাহেবের কাছে একটু প্রশ্ন করতে চাই। আমার একটি ছোট বোন আজকে 8 বছর যাবত বিয়ে হয়েছে, এখন তো তাদের কোনো সন্তান হচ্ছে না। তো এর জন্য আমরা কি করতে পারি? অনেক কিছু আমরা করছি, কিন্তু এখন বলতে কোনো ফল পাচ্ছি না। কিন্তু এই মুহূর্তে কি করতে পারি? আপনার বোনের বয়স কত? উনি মনে খুব দ্রুত প্রশ্নটা করে রেখে দিলেন। 8 বছর বিয়ে হয়েছে। 8 বছর বিয়ে হয়েছে। হ্যাঁ, এখন বাচ্চা হচ্ছে না। মানে আমরা ওনার কাছে খুব বেশি ইনফরমেশন পেলাম না। তা আপনি আমাদেরকে একটা আইডিয়া দেন যে আসলে কি করা উচিত এই সময়টাতে। 8 বছর বিয়ে হয়ে গেছে। 8 বছর বিয়ে হয়েছে, কাজেই ওনাকে একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে সবকিছু এক্সামিন করে দেখতে হবে কোথায় প্রবলেম, তারপরে ওনাকে চিকিৎসা দিতে হবে। তো সাধারণত এই যে বন্ধ্যত্ব, যেটা আমরা যদি এটাকে বন্ধ্যত্ব ধরে নিই, তো সেক্ষেত্রে কয় ধরনের বন্ধ্যত্ব আছে বা সেক্ষেত্রে মানে খুব কমন কারণ কোনগুলা? এটা দুইটা হতে পারে, এক ফিমেল কজের জন্য আর মেল কজের জন্য। আমাদের দেশে হাজবেন্ড ওয়াইফের দুইজনের কারণের জন্যই হতে পারে, কিন্তু আমাদের দেশে আমরা ভাবি যে মেয়েদের কারণের জন্যই মেইনলি বন্ধ্যত্ব। আসলে না, কিন্তু জি 1/3 মেয়েদের কারণ, 1/3 ছেলেদের এবং 1/3 বোধ, মানে দুজনের কারণ। জি, তার মানে সেক্ষেত্রে কিন্তু দুজনেই সমান যদি হয়, মানে দায়ী বলি আমরা, দুজনেই সমান দায়ী। এবং এই পেশেন্টগুলোকে আমরা কাপল বলি, কিন্তু দুজনকেই আসতে হবে। হ্যাঁ, মানে এককভাবে না, দুজনের একসঙ্গে
সঙ্গেই ডক্টরের কাছে যাওয়া উচিত এবং দুজনের সবকিছুই শোনা উচিত। আরেকটা ব্যাপার যেটা সেটা হলো যে 90% আমরা বলে দিলাম যে এগুলোর কারণ খুঁজে পাওয়া গেল, 10% কোনো কারণও পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে কোনো কারণ ছাড়াও 10% ইনফার্টিলিটি হতেই পারে, এবং সেই কারণে আমাদের এটা একটা বিশাল সাবজেক্ট, এটা ওইভাবে আমাদের চিন্তা করতে হবে। দর্শকের আরো ফোন এসেছে, ফোনটা নিচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন। আমার বড় বোনের একটা সমস্যা আছে। জি বলুন। আর জ্বরেরটা একটু নিচে নেমে গেছে, ঠিক আছে? জি জি। এটার জন্য তার মানে কি করতে হবে, কোনো ব্যায়াম ট্যায়াম বা কি চিকিৎসা? 1 নম্বর। আর 2 নম্বর, সে থ্যালাসেমিয়া পজিটিভ, কিন্তু তার এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি, এটার জন্য কি চিকিৎসা? এই দুইটা ব্যাপারে জানতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ওনার বয়সটা কত? ওনার বয়স 40। আচ্ছা আমি জবাব দিচ্ছি। বোন, আপনার বোনের বয়স 40 বলেন, ওনার কি কোনো প্রেগন্যান্সি হয়েছে? ওনার কোনো সন্তান আছে কি? জি জি, একটা ছেলে আছে। একটা ছেলে আছে। আর ওনার জ্বর নেমেছে, এটা কতদিন থেকে হলো? এই 2 বছর। একটু মানে টেস্ট করেছি, বলে অল্প একটু নেমে গেছে। তো এখন যখন ডেলিভারি হয়, ডেলিভারির সময় কিছুটা নিচে নেমে যাওয়াটা খুবই স্বাভাবিক, এটার জন্য আসলে কোনো চিন্তা করার কোনো ব্যাপার নাই। আর আমাদের কিছু এক্সারসাইজ আছে যেটা পেরিনিয়াল এক্সারসাইজ আমরা শিখিয়ে দেই, আর তাকে বিশ্রামে থাকতে হবে, তার নিয়মিত খাবার দাবার, তার যেমন কোষ্ঠকাঠিন্য থাকতে পারবে না, এই কয়েকটা জিনিস তাকে মনে রাখতে হবে। আর তারপরেও যদি তার কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সে ডাক্তারের সাথে পরামর্শ নেবে এবং ডাক্তারের শরণাপন্ন অবশ্যই হতে হবে। আর থ্যালাসেমিয়ার ব্যাপারটা বলছি, থ্যালাসেমিয়া আসলে আমি ঠিক বুঝতে পারলাম না, থ্যালাসেমিয়া একটা ডিজিজ আছে, একটা হলো ট্রেট। যদি সে পজিটিভ, থ্যালাসেমিয়া পজিটিভ, কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, পজিটিভ বলতে একটা আছে ট্রেট যাদের, তাদের তেমন কোনো সমস্যা থাকে না, জাস্ট লাইফস্টাইল, তার খাওয়া দাওয়া বুঝে নিতে হবে, তাকে ফলিক অ্যাসিড খেতে হবে, সময় সময় ডাক্তারকে দেখাতে হবে, হিমোগ্লোবিন স্ট্যাটাসটা দেখতে হবে, দ্যাটস অল। আর যদি মনে করেন তার ডিজিজ আছে, ডিজিজ মানে হচ্ছে তার হিমোগ্লোবিন স্ট্যাটাস তো অনেক কমেই যায়, সেক্ষেত্রে হয়তো তার মাঝে মধ্যে এমনকি ব্লাড ট্রান্সফিউশনও দরকার হতে পারে। যেহেতু উনি অলরেডি 40 ইয়ার্স হয়ে গেছে, তার পরবর্তী প্রেগন্যান্সির কোনো সম্ভাবনা হয়তো উনি চিন্তা এখন নাও করতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি যে এখন তার হিমোগ্লোবিন স্ট্যাটাসটা নর্মাল রাখতে পারে, এটাই মেইন। তো এটা নিয়ে এত চিন্তা করার মতো কিছু নাই। জি ধন্যবাদ। তো আমি প্রসঙ্গে একটু বলতে চাই যে জরায়ুর নিচে নেমে আসছে, এই সমস্যা কিন্তু আমাদের গ্রামের অনেক মহিলারা কিন্তু এই সমস্যায় ভুগছেন। তো এই সমস্যার পিছনে আসলে কারণটা কি, তো কেন হয়, কাদের বেশি হয়? হ্যাঁ, আমাদের দেশের যাদের হয় বেশি, এটার মেইন কারণ হচ্ছে রিপিটেড প্রেগন্যান্সি, 5টা 6টা 7টা 8টা 10টা বাচ্চাও হয়ে থাকে, এবং ডেলিভারির পরে আমাদের দেশের মায়েরা বিশ্রাম নেন না। আচ্ছা আচ্ছা। এবং খাওয়া দাওয়া ঠিক মতো করেন না, যার জন্যই আমাদের দেশের মহিলাদের এটা কি প্রসূতির পরিচর্যা প্লাস যখন ডেলিভারিটা হচ্ছে সেই সময়টার কোনো ব্যাপার কি আছে যে সঠিকভাবে হলো কিনা? হ্যাঁ হ্যাঁ, সেটা একটা ইম্পর্টেন্ট কজ বললেন আপনি, যে ডেলিভারির সময় যদি লেবার প্রলং হয়, মানে অনেকক্ষণ ধরে থাকে, হ্যাঁ, তাহলে মাসেলগুলো স্ট্রেচ হয় এবং তারপরেই হয়, যার জন্য পরবর্তীতে তার মানে ডেলিভারিটা যদি কোনো একটা স্বাস্থ্য কেন্দ্রে ভালো জায়গায় হয় বা যেখানে প্রশিক্ষিত চিকিৎসক রয়েছেন, সেক্ষেত্রে হলে সম্ভাবনা কম। হ্যাঁ, আপনি যেটা বলেন সেটা ঠিকই আছে, যে হোম ডেলিভারির পরেই, হোম ডেলিভারি হওয়ার পরেই সাধারণত প্রলাপস কিন্তু হয়ে থাকে। আচ্ছা, একটু এর মধ্যে একটু যুক্ত করতে চাই একটা কথা, সেটা হলো ডেলিভারি তার হলো, ডেলিভারির পরে 6 সপ্তাহ সময় আছে যেটাকে আমরা বলি পিরিয়ড। তো ওই সময়টা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট সময়, এবং সেই সময়ে মায়েদের প্রচুর বিশ্রাম নিতে হবে, তাকে প্রচুর খাবার খেতে হবে, রেস্টে থাকতে হবে, এগুলা। তো আমাদের দেশে মায়েরা যেটা হয়, ডেলিভারি পরেই দেখা যায় যে ভারী কাজ শুরু করে দিলেন। হ্যাঁ, তো সাধারণ লিপ্ত হয়ে গেল, বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে আছেন তারা তো অনেক ভারী কাজ করেন, এবং তার হয়তো যে জরায়ুটা যে নেমে যাচ্ছে তার মেইন কারণই হলো তার ওই সময়কার বিশ্রাম না নেওয়া এবং সেই ভারী কাজগুলো করা। আমাদের আরেকজন দর্শক লাইনে আছেন, আমি তাকে সাথে কথা বলছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। বলুন। আচ্ছা, আমি ডাক্তারের সাথে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ, আপনি টেলিভিশনের ভলিউমটা কথা একটু কমিয়ে দিন। জি, ভলিউম কমানো আছে। হ্যাঁ, জি বলুন। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি। আচ্ছা, আমার বয়স 22 বছর। হ্যালো। হ্যাঁ বলুন। আমার বয়স 22 বছর, আমি বিবাহিতা। তো আমার প্রথম বাচ্চা 1 বছর আগে আমি অ্যাবর্শন করেছি। তো এর পরবর্তী বাচ্চা কনসেপ্ট করতে আমার কোনো সমস্যা হবে কিনা, এটা জানতে চাচ্ছি। আপনারা দুজনে আছেন। এটা আসলে প্রথম বাচ্চা অ্যাবর্শন করিয়েছেন আপনি নিজে, এটা মনে হচ্ছে এমআর করিয়েছেন। যাই হোক, তো আপনার প্রতি আমার যেটা কথা সেটা হলো, প্রথম বাচ্চা আসলে এমআর করাটা একেবারে ঠিক হয়নি। এই জন্য বলছি যে এখনো অনেক মায়েরাই আছেন তাদের জীবনে হয়তো একটাই বাচ্চা হয়েছে, তো সেই যদি ওইটা এমআর করে ফেলতো তার হয়তো জীবনে বাচ্চা না হওয়ার সম্ভাবনাই থাকতো।
তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু করিয়ে ফেলেছেন, আপনার প্রতি আমার যেটা রিকোয়েস্ট সেটা হলো যে আপনি আগে দেখেন এর পরে কোনো সমস্যা হয়েছিল কিনা, আপনি ডাক্তারের কাছে যান। আপনার যদি কোনো সমস্যা হয়ে না থাকে এবং এখন যদি আপনি অন্য কোনো কমপ্লিকেশন না ভুগে থাকেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রেগন্যান্সির জন্য ট্রাই করতেই পারেন। দর্শকের আরো একটি ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আমার লাইনটা অফ হয়ে আছে। আমি এ প্রসঙ্গে একটু বলতে চাই যে প্রথম প্রেগন্যান্সি যদি এমআর করিয়ে ফেলে সেক্ষেত্রে কি কি ধরনের ঝুঁকি হতে পারে ভবিষ্যতে? প্রথম প্রেগন্যান্সি আসলে করা উচিত না এমআর, তারপরেও যদি করিয়ে ফেলে তাহলে অনেক সময় দেখা যায় যে পরবর্তীতে আর বাচ্চা হচ্ছে না, ইনফেকশন হয়ে টিউব ব্লক হয়ে বাচ্চা হচ্ছে না। ঝুঁকিগুলো তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে যাচ্ছে। তারপরে অনেকের বাচ্চা হয় ঠিকই, কিন্তু তারপরে দেখা যায় ক্রনিক পেন, পেলভিক পেন যেটা বলা হয়, সব সময় ব্যথা হতেই থাকে। হ্যাঁ, আবার অনেক সময় হয় যে প্রেগন্যান্সি হয় সেটা নরমাল ইউটেরাসে না হয়ে টিউবে হচ্ছে, যেটাকে আমরা একটোপিক প্রেগন্যান্সি বলছি, এবং এটা খুবই খারাপ, খুবই ঝুঁকিপূর্ণ। রাপচার হয়ে পেশেন্ট জীবনের জন্য ঝুঁকি, মারাও যায় অনেক মা। তো আপা, আপনার সাথে একটা জিনিস জানতে চাচ্ছি যে আমরা জানি যে গর্ভধারণ কিন্তু খুবই কাঙ্ক্ষিত একটি বিষয় নারীর জীবনে। তো এই গর্ভধারণে কিন্তু অনেক সময় কিন্তু অনেক রকম ঝুঁকির মধ্যে দিয়ে যায়। অনেক সময় আমরা জানি যে এই গর্ভধারণের কারণে অনেক মায়েরা মৃত্যুবরণ করে থাকে। তো আমাদের সেই মাতৃমৃত্যুর হারটা কিরকম এবং এটার মূল কারণগুলো কি কি, বা নিরাপদ মাতৃত্বের জন্য কি করা উচিত? জি, আপনি ভালো একটা কোশ্চেন করেছেন। মাতৃমৃত্যুর প্রথমে আমাদের ডেফিনেশন জানতে হবে যে একজন মা যখন প্রেগনেন্ট হলো, তার প্রেগন্যান্সি হওয়ার পর থেকে ডেলিভারির 6 উইকস পর্যন্ত এর ভিতরে যদি কোনো মায়ের মৃত্যু হয় প্রেগন্যান্সি রিলেটেড কজের জন্য, এটাকে আমরাই বলি হচ্ছে মাতৃমৃত্যু। আমাদের দেশে এটার হার হচ্ছে 3.2 পার 1000 লাইভ বার্থ। আচ্ছা আচ্ছা। এবং মেন যে কারণ হচ্ছে মাতৃমৃত্যু, তার ভিতরে প্রথমেই আসছে হেমোরেজ, যেটাকে ব্লিডিং বলি আমরা। এটা ডেলিভারির পরেও হতে পারে অথবা প্রেগন্যান্সি হওয়ার পরেও হতে পারে ব্লিডিং, যেটাকে আমরা এপিএইচ বলি। আর ডেলিভারির পরে যেটা হচ্ছে সেটাকে আমরা পিপিএইচ বলি। তো ফার্স্ট কজ হচ্ছে হেমোরেজ, এরপরে অ্যাবর্শন করাতে যেটা ইনডিউসড অ্যাবর্শন আমরা বলি, ইলিগাল অ্যাবর্শন সেকেন্ড কজ, এবং থার্ড যেটা সেটা হচ্ছে এক্লাম্পসিয়া। আচ্ছা আচ্ছা, তিনটাই মেন কারণ, আরো কিছু আছে কারণ, যেমন অবস্ট্রাক্টেড লিভার। আচ্ছা, এক্লাম্পসিয়া সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দেন, কারণ আমরা জানি যে একটা সময় কিন্তু এই রোগটাকে গ্রামে-গঞ্জে বলা হতো যে গর্ভবতীকে জিনে ধরেছে বা ভূতে ধরেছে বলে খিচুনি হলো, এটা মনে করতো, এখনো বলে গ্রামগঞ্জে। তো এক্লাম্পসিয়া হলো বাচ্চা পেটে আসার পরে যে খিচুনি হয় সেটাকে আমরা বলি এক্লাম্পসিয়া, কিন্তু খিচুনি কিন্তু হঠাৎ করে হবে না। আচ্ছা, ওই জন্যই আমরা প্রেগন্যান্সিতে বলি যে অ্যান্টিনেটাল চেকআপের কথা, প্রতি মাসে মাসে যে চেকআপ করা হয় ওটাতে আমরা দেখি যে প্রেশার বাড়লো কিনা, আচ্ছা, তারপরে ওর ইউরিন দিয়ে প্রোটিন যাচ্ছে কিনা, এই দুইটা যদি জিনিস থাকে সেটাকে আমরা প্রি এক্লাম্পসিয়া বলি। এবং আগের অবস্থা, হ্যাঁ, এবং যদি এক্সেসিভ ওয়েট গেইন করে, ওজন বাড়ে, প্রি এক্লাম্পসিয়া। এবং প্রি এক্লাম্পসিয়া যদি আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলেই আমরা এক্লাম্পসিয়া কিন্তু প্রিভেন্ট করে ফেলছি। কাজে এটা খুবই ইম্পর্টেন্ট যে একজন মা যখন প্রেগন্যান্ট হলেন তাকে প্রতি মাসে মাসে চেকআপ করতে হবে। এটা একটা চেকআপের তো একটা শিডিউল আছে, সেই অনুযায়ী যদি সে যায় এবং পরামর্শ গ্রহণ করে তাহলে শুধু শিডিউল আমি বলবো না যে এই বেলা প্রি এক্লাম্পসিয়া, এটা তো হচ্ছে একটা বার্নিং ইস্যু। সে যখন জেনেই গেল যে তার প্রি এক্লাম্পসিয়া হয়েছে, তার হয়তো তার তখন ভিজিটগুলো আরো হতে ফ্রিকোয়েন্ট হবে। সেটা চিকিৎসক যেভাবে পরামর্শ দেবেন সেই পরামর্শ মতো ভিজিটের কথা, এবং তার চলাফেরা, তার খাওয়ার স্টাইল, লাইফস্টাইল সবকিছু পরিবর্তন হয়ে যাবে সেখানে। একটা ভিজিটের কথা আমরা বলতে পারি যে কিভাবে ভিজিট হওয়া উচিত। তাহলে যখন ওর পিরিয়ড মিস হলো, মানে মেনস্ট্রুয়েশন হওয়ার কথা হলো না, তো ফার্স্ট ভিজিটটা তখনই হবে ডেট পার হয়ে যাওয়ার পরে। এরপরে 28 উইকস পর্যন্ত প্রতি মাসে একবার আসবে। তারপরে 28 থেকে 36 পর্যন্ত উইকলি আসবে, সপ্তাহে আসবে, কারণ 2 সপ্তাহ। এরপরে 36 উইকসের পরে প্রতি সপ্তাহে আসবে। আচ্ছা আচ্ছা। আর আরেকটা এর ভিতরে আরেকটা কথা যেটা ইম্পর্টেন্ট, কোনো মা যদি, এটা তো আমাদের যারা এডুকেটেড মা তারা আসবেন, কিন্তু কোনো মা যদি আসতে না পারেন তাকে অ্যাটলিস্ট 4টা ভিজিট দিতেই হবে। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা যে 4টা ভিজিটের ভিতর এটাও ইম্পর্টেন্ট একটা, যে অ্যাটলিস্ট 16 উইকসে একটা আসবে, 24 থেকে 28 উইকসে একটা আসবে, 32 উইকসে একটা, 36 উইকসে একটা, আসতেই হবে তাকে। আচ্ছা আচ্ছা, ভিজিটে। তো এই গর্ভকালীন আর কি কি জটিলতা দেখা দিতে পারে যেগুলির জন্য আপনারা যেটা আমরা বলি যে স্বাস্থ্য কেন্দ্র যেগুলো রয়েছে উপজেলা পর্যায়ে বা থানা পর্যায়ে,
সেখান থেকে আরো উন্নততর চিকিৎসার জন্য টারশিয়ারি হাসপাতালে পাঠাতে হয়, সেরকম সমস্যাগুলো কি আছে? এমনি যারা মা আমাদের কাছে আসছেন অ্যান্টিনেটাল চেকআপে, ওনাদের তো আমরা ডায়াগনোসিস করেই ফেলছি যে কি হচ্ছে, কিন্তু কোনো মা যদি গ্রামে থাকেন, কোনো কিছুই ভিজিট যাচ্ছেন না, কিছুই ডক্টরের কাছে শরণাপন্ন হচ্ছেন না, উনি তো জানেনই না, ওনাকে অ্যাটলিস্ট 5টা জিনিস জানতেই হবে। এক, যদি ব্লিডিং হয় তাহলে যেতে হবে ডাক্তারের কাছে। 2, যদি কনভালশন হয়, যেটা খিচুনি বললাম আমরা, খিচুনি হলে যাবে। 3 হচ্ছে যদি মেমব্রেন রাপচার হয়ে, মেমব্রেন রাপচার তো ওনারা বুঝবেন না, প্রেগন্যান্সিতে যদি ডিসচার্জ শুরু হয়ে যায়, পানি বের হতে থাকে। আর আরেকটা যেটা প্রলং লেবার আমরা বলি, যে ওটা একটা সুন্দর ছবি দেওয়া আছে, যে সূর্য উঠলো, সূর্য চলে গেল, অস্ত চলে গেল, এরপরেও যদি ডেলিভারি না হয়, তার মানে প্রলং লেবার। এবং এই প্রলং লেবারের জন্য তাহলে কি হবে, সঙ্গে ফিভার হতে পারে, জ্বর থাকতে পারে। আর আরেকটা যে নরমালি তো মাথায় আসে ডেলিভারির সময়, কিন্তু মাথা না এসে যদি হাত, পা অথবা কর্ড যেটা আমরা বলি, ওইগুলো যদি বের হয়ে যায়, এই 5টা ডেঞ্জার সাইন বলি আমরা। হাতে 5টা আঙ্গুল দিয়ে, হ্যাঁ জি, বিপদ সংকেত। এই 5টা সাইন দেখে আসতেই হবে মাকে, অবশ্যই চলে আসবে, তখন সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সেই অনুসারে ব্যবস্থা। দর্শকের আরেকটি ফোন নিচ্ছি। হ্যালো, আমি একটু আমার ছোট বোনের সমস্যা নিয়ে কথা বলতে চাচ্ছি। জি বলুন। আচ্ছা, ওর ওভারিয়ান সিস্ট ধরা পড়ে জি প্রায় 7 বছর আগে। তারপরে তার ওখান থেকে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে বের করা হয়, কিন্তু পরবর্তীতে আবারও সেটা ধরা পড়ে, এটা রাইট এবং লেফট 2টা ওভারিতেই। আচ্ছা আচ্ছা। তো তখন আনম্যারিড অবস্থায় ছিল, এখন তো ম্যারিড। হ্যাঁ, তো 6 মাস ধরে যেহেতু বিয়ে হয়েছে, ইরেগুলার মেনস্ট্রুয়েশন আর টেস্টোস্টেরন হরমোনও বেশি। তো ওর কি কনসেপ্ট হওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, ওনার বয়স কত এখন? ওনার বয়স 27 হবে। 27 বছর। বিয়ে হয়েছে কবে? বিয়ে 6 মাস। বিয়ে 6 মাস হয়েছে। কনসেপ্ট করতে কোনো সমস্যা আর হলো, আর ওভারিয়ান সিস্ট প্রথম যেটা ধরা পড়লো, এটা কত বছর আগে? এটা 7 বছর আগে ধরা পড়েছিল। আচ্ছা, তখন যখন ল্যাপ্রোস্কোপি করে অপারেশন করে যখন তার চিকিৎসা করা হয়েছিল, তখন কি কোনো বায়োপসি করেছিল? হ্যাঁ। বায়োপসির কি কোনো রিপোর্ট আপনি জানেন যে এটা মানে কি ধরনের? না, টিউমার কিন্তু 2 রকম হয়। একটা আমরা বলি সিম্পলি, যদি আমি বলি যে এটা বেনাইন, আর একটা হতে পারে ম্যালিগন্যান্ট। তো এটা হচ্ছে, তো সেই কারণে তারপরে আবার কতগুলো যেমন আছে, যেমন একটা চকলেট সিস্ট হয়, আবার একটা হতে পারে যে যেটা অন্য ধরনের, যেটা বেনাইন আদার অনেক টাইপের সিস্ট আছে, সেটা হতে পারে। তো আমি আসলে আপনার যদি বায়োপসি রিপোর্ট না থাকে, তাহলে আমার যেটা বলার বিষয় সেটা হচ্ছে, যেহেতু আপনি বলছেন তার 2টা ওভারিতে সিস্ট আছে, সেই ক্ষেত্রে আমরা একটা চিন্তা করে নিতে পারি, তার হয়তো চকলেট সিস্ট যদি থাকে, তাহলে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। তবে যেটা করতে হবে যে তাকে এখনই তার প্রেগন্যান্সির জন্য তাকে এখন থেকে খুব জরুরিভাবে তাকে চিন্তা করতে হবে, এবং ডাক্তারের পরামর্শ তাকে নিতে হবে, এবং তাকে অবশ্যই সময় ব্যয় করা যাবে না। মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রেগন্যান্সিটা যত দ্রুত সম্ভব গর্ভধারণ করা উচিত। সেটাই। যেটা হয় কি, যে একটা তো ওভারিয়ান সিস্ট হয়ে গেল, আমরা ইজেক্টোসিস মানে এন্ডোমেট্রিওসিস, সেখানে যে সমস্যাটা হয়, সেখানে খুব অ্যাডহেশন হয়। অ্যাডহেশন মানে হচ্ছে লেগে যায়, যার জন্য টিউব ওভারি সবগুলা বিচ্ছিন্ন হয়ে যায়, যার জন্য হয় কি এটা একটা ইনফার্টিলিটির একটা যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চা নিতে হবে। আর তার যদি এখন এগেইন সিস্ট হয়, তাহলে আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে আবারও ল্যাপ্রোস্কোপি করে আবার দেখে নিতে হবে একটা সিস্টের অবস্থানটা কি। সিস্টটাকে যদি পারে তাহলে সিস্টেক্টমি করে, টিউবটাও টেস্ট করে, আমরা একই সাথে টিউব টেস্ট করে নিতে পারবো। তার একটা আল্ট্রাসোনোগ্রাম করে কি ধারণা নেওয়া যায়? ধারণা তো নিয়েছে নিশ্চয়ই, কারণ উনি বলেছেন যে এখন আবার 2টা সিস্ট আছে। তাহলে এখন আমার যেটা পরামর্শ, যে আপনি অতি সত্বর ডাক্তারের পরামর্শ নেবেন, এবং এখানে আমি যেটা বলছি যে ল্যাপ্রোস্কোপি করে তার সিস্টটাকে দেখে নিতে হবে, সিস্ট অপারেশন করতে হবে, টিউব টেস্ট করে নিতে হবে, এবং সবকিছু যদি ভালো থাকে, তাহলে অবশ্যই তিনি প্রেগন্যান্সির জন্য চেষ্টা করবেন। আচ্ছা, আমরা অনেক সময় দেখি যে এই ধরনের যে চকলেট সিস্টের কথা বললেন, এক্ষেত্রে আপনারা ওষুধ দিয়ে থাকেন। হ্যাঁ, তো সেই ওষুধগুলোতে কি এটার মানে কতটুকু উপকার হয়, বা এটা কার্যকারিতা কতটুকু? না, এটা কার্যকারিতা এরকম যে সিস্ট যখন অনেক সময় আপনারা এটা বলেন যে অপারেশন করে, অপারেশনের পরে আপনারা ফলো আপে ওষুধ দিয়ে থাকেন অনেক সময়, লম্বা সময়ের জন্য। জি জি। এক্ষেত্রে মানে এটা মানে উদ্দেশ্যটা কি আপনারা, এটা থেকে কতটুকু হয়? এটা আসলে জানতে হবে সিস্টটা কেন হলো। চকলেট সিস্ট হলো যে এটা যে ইউটেরাসের ভিতরে যে আবরণটা আছে, সেই আবরণটা কোনো কারণে এটা ওভারিতে চলে গেল, অথবা অন্য শরীরের অন্য কোনো জায়গায় থাকলো, তো আমাদের হরমোনগুলো ওখানে কাজ করবে, তাহলে মেনস্ট্রুয়েশনটা ওখানেও হবে।
হয়ে হয়ে আস্তে আস্তে জমা হয়ে এটা সিস্ট হয়ে যাবে। তাহলে আমাদের কি করণীয় আছে? ওষুধগুলো আমরা এই জন্যই দিই, তার মাসিকটা কিছুদিনের জন্য আমরা বন্ধ করে রাখি। এটা 6 থেকে 9 মাসের মধ্যে ওই অ্যাক্টিভিটিসটা বন্ধ থাকলে তাহলে সিস্টটা তৈরি হলো না। আর যেটুকু আসলে সেটা ছোট হয়ে আসে। এটা কিন্তু ওষুধ দিব আমরা কখন, এটা ডিপেন্ড করবে সাইজের উপরে। যদি 5 সেন্টিমিটারের নিচে হয় তাহলে কিন্তু ওষুধে কাজ করবে, আদারওয়াইজ 5 সেন্টিমিটারের বড় হলে কিন্তু কাজ করবে না। তখন কিন্তু আমাকে অপারেশনেই যেতে হচ্ছে, অপারেশন করে তারপরে আমরা দিব ওষুধ। কিন্তু কোনো মা যদি চায় যে না আমি তাড়াতাড়ি বাচ্চা নিব, তাহলে অপারেশনের পরে আর আমরা ওষুধ দিব না, কারণ ওষুধ দিলে কিন্তু তখন আর কনসিভ করবে না। আচ্ছা আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো দর্শকের আরেকটি ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো, একজন আসলে ওর পিরিয়ডের সময় অনেক ব্যথা হয় সব সময়, কি কোনো ডাক্তার পরামর্শ নেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই। ওনার বয়স কত? বয়সটা বলুন। এই 18 আছে, তারপরে 25 বছর আছে, 27 বছর আছে। আচ্ছা, বিভিন্ন বয়সে। তো তার মানে আপা বলুন যে ওভারঅল যে পেইনফুল মেনস্ট্রুয়েশন যেটা ডিসমেনোরিয়া যেটাকে বলা হয়, সেক্ষেত্রে করণীয় কি? বিভিন্ন বয়স বললেন, বয়স ভেদে কি রকম? এটা সাধারণত প্রাইমারি ডিসমেনোরিয়া বলি আমরা, অল্প বয়সে যে মেয়েদের হয়, এটা সাধারণত হয়েই থাকে। তো আমরা যে ব্যথা যে এখন হচ্ছে সেজন্য আমরা অবশ্যই ওষুধ দিব। আর আমরা বলি যে যদি বিয়ে হয় অথবা বিয়ের পরে বাচ্চা হয় সাধারণত এটা চলে যায়, এটা যদি প্রাইমারি হয়। আর যেটা বলেন যে 27 বছর পর্যন্ত, তাহলে তার আগে হয়তো ছিল না, তখন ধরে নিতে হবে এটা হয়তো অন্য কোনো অসুখের সাথে রিলেটেড, যেমন এন্ডোমেট্রিওসিস ওয়ান অফ দ্য কজ, অথবা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। তো সেই ক্ষেত্রে ওটা হতে পারে ডিসমেনোরিয়া। তাহলে আমাদের এখানে এই যে ব্যথা তো কমে যাওয়াটা, এটা হলো একটা ব্যথা, তো হচ্ছে তার একটা উপসর্গ, তার রোগ না। তাহলে একটা উপসর্গ যেরকম আমরা কমিয়ে নিয়ে, দ্য সেম টাইম আমাদের বুঝতে হবে যে তার রোগটা আসলে কি ছিল। এবং তার মানে যে এই ব্যথাটা হচ্ছে সব সময় যে খুব সাধারণ কারণে হচ্ছে তা কিন্তু না, খুঁজে দেখতে হবে এর পিছনে অন্য কোনো কারণ আছে। একটা প্রাইমারি ডিসমেনোরিয়া যেটা হচ্ছে সবার হয়, আর সেকেন্ডারি মানে ওর ছিল না, নতুন করে হলো, তার মানে একটা কোনো কারণের জন্যই, মানে কোনো একটা রোগের কারণে বা সমস্যার কারণে আগে নির্ণয় করতে হবে এবং সেটা চিকিৎসা করতে হবে। আর প্রাইমারি ডিসমেনোরিয়া যেটা বললেন, যেটা সাধারণ কারণে হচ্ছে বা সবারই হয়, সেক্ষেত্রে কি ধরনের ওষুধ দেন আপনি? অনেকেরই হয়, এবং সেটা দেখা যায় যে ফ্যামিলি রান করে, যে বোনের হয়েছে, খালার হয়েছে, মায়ের ছিল। তো সেক্ষেত্রে কি ধরনের ওষুধ দেওয়া যায়? সেক্ষেত্রে আমরা সাধারণত অ্যান্টিস্পাজমোটিক, যেমন বুটাপেন আছে, যেগুলো মানে সংকোচন প্রসারণ কমায়। জি। তারপরে এইচপিআর একটা বলি আমরা, মেফেনেমিক অ্যাসিড, এটা এক ধরনের পেইনকিলার, মানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে কোনো ওষুধ আমরা প্রদাহরোধী ওষুধ, দুইটা একসঙ্গে কম্বিনেশন দিলে আবার ভালো হয়, কাজ করে। মানে এগুলি তো ওষুধ দিলে ভালোই থাকে, যতদিন ব্যথা থাকবে ওই কয়দিন শুধু খাবে, সাইক্লিক্যালি জাস্ট প্রথম 4 থেকে 5 দিন খাবে। আচ্ছা, ডক্টর গুলশানারা এবং সেরিনেফ সিদ্দিকা, আমাদের অনেক কিছু জানার ছিল আপনাদের কাছ থেকে, আরো অনেক বিষয় আমরা আলোচনা করতে চেয়েছিলাম, যেমন ক্যান্সার সম্পর্কে, তারপরে পোস্ট মেনোপজাল সিনড্রোম সম্পর্কে। আজকে সময় স্বল্পতার কারণে আলোচনা সভা হচ্ছে না, আমাদের বিদায় নিতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা চ্যানেল স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ যারা চ্যানেলের সাথে ছিলেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও আসছে 4th লাক্স